Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. জগন্নাথ দেবের সঙ্গে না অনেকগুলো গ্রহ জড়িয়ে আছে। জগন্নাথ দেবের যদি দুটো চোখকে দেখা হয়, চন্দ্র আর সূর্য বলা হয়। জগন্নাথ দেবের কিন্তু দুটো চোখ কখনো বন্ধ হয় না, কারণ উনি নিমেষটাকে কখনো দেখতে পাবেন না, সেই জন্য দুটো চোখ বন্ধ হয় না। যারা এই সাড়ে সাতি বা শনির দশা বা রাহুর দশায় কষ্ট পাচ্ছেন, আমি আজকে থেকে তাদেরকে বলবো আপনারা জগন্নাথ দেবের শরণাপন্ন হন। কারণ আমরা ভারতবর্ষের যারা আমরা পশ্চিমবঙ্গ বা আমি অনওয়ার্ড পশ্চিমবঙ্গকেই বলছি, আমরা যে জায়গাটায় থাকি সেটা হচ্ছে বিষ্ণুক্রান্তা লোকে। ভারতবর্ষকে তিনটি ক্রান্তায় ভাগ করা যায়, অর্থাৎ বিষ্ণুক্রান্তা, অশোকক্রান্তা, রথক্রান্তা। অর্থাৎ আমরা যে জায়গাটায় থাকি এটা হচ্ছে বিষ্ণুক্রান্তা, তাই বিষ্ণুর নাম সবসময় করা উচিত। আর আমাদের জগন্নাথ দেব যে যন্ত্রটার উপরে বসে আছে না, সেটা হচ্ছে স্বয়ং দক্ষিণাকালী। আচ্ছা, যে দক্ষিণাকালী আমাদের মহারাজ শনিদেবের ইষ্ট দেব যাকে বলা, যিনি যে কালীর শরণাপন্ন হলে যিনি সমস্ত সমস্যাকে একটু তারণ করার চেষ্টা করেন, সমস্যা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাই জগন্নাথ দেবের একটা মন্ত্রী আছে, উগ্রতারা শূলপাণি সুভদ্রা ভুবনেশ্বরী নীলা দৌত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণাকালী। অর্থাৎ জগন্নাথ দেব কিন্তু একদম সাক্ষাৎ দক্ষিণাকালী। তো যদি তো আপনারা এই সাড়ে সাতি বা শনির দশায় এই কলিতে বিষ্ণুই আমাদের অনেকটা খুব কাছের বা আরাধ্য দেবতা বিষ্ণুদেব, যদি বিষ্ণুর নাম স্মরণ করেন, জগন্নাথ দেবের নাম স্মরণ করেন, আপনাদের সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে পারে আমাদের স্বয়ং বিষ্ণু, স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেব। কারণ উনি স্বয়ং দক্ষিণাকালী রূপে পরিচিত। আবার আপনারা যদি আপনাদের শুক্রকে ভালো রাখতে চান, আপনারা সুভদ্রার নাম করতে পারেন। সুভদ্রা কিন্তু সাক্ষাৎ ভুবনেশ্বরী। হ্যাঁ, আর যিনি বলরাম আছেন, উনি একদম সাক্ষাৎ উগ্রতারা। আর যদি বলরাম এর নাম করেন আপনারা, আপনাদের বৃহস্পতি অনেক পাওয়ারফুল হবে। নমস্কার বন্ধুরা, আমি পার্থ ফ্রম টিআরসি পডকাস্ট। আর আজকের শুক্রবারের এপিসোডটা তোমাদের জন্য প্রচন্ড স্পেশাল হতে চলেছে, কারণ আজকের এপিসোডে আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলবো। অ্যাস্ট্রোলজি কি নিয়ে কথা বলবো, কারণ অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিলে যে এই বছর কোন জাতক জাতিকাদের ভালো যাবে, কাদেরকে প্রিকশন নিতে হবে। আর তা ছাড়া আজকের এপিসোডটা কেন স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমরা জগন্নাথ দেবকে নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আজকে আমার গেস্ট, এর আগে একটা এপিসোড আমরা করেছি ওনার সঙ্গে, আজকে আমাদের সঙ্গে রয়েছে, উপস্থিত আছে অ্যাস্ট্রোলজার অনুপ পুরকায়েত। আর সরাসরি চলে যাব অ্যাস্ট্রোলজার অনুপের কাছে আজকের পডকাস্টটা নিয়ে আলোচনা করতে। তো কেমন আছো তুমি? ভালো আছি, সবার আশীর্বাদে, বাবা তারনাথের আশীর্বাদে, জগন্নাথ দেবের আশীর্বাদে, গুরুর আশীর্বাদে ভালো আছি। তোমার সঙ্গে একটা লাস্ট এপিসোড করেছিলাম আগের বছর, আমরা 2026 কেমন যাবে, খুব ভালো রেসপন্স পেয়েছি সেটাতে। তোমাকে আবার একটা নতুন পডকাস্টে আমি বলেছিলাম নিয়ে আসবো, সেখানে আমরা কিছু একটু স্পেশাল জিনিস করতে চাইছি। তো শুরু করছি আজকের এপিসোডটা আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে। আজকের দিনে যেসব জাতক জাতিকারা রয়েছে, 2026 যেহেতু সূর্যের বছর বলা হচ্ছে, তো কোন কোন জাতক জাতিকাদের খুব ভালো যাবে আর কোন কোন জাতক জাতিকাদেরকে একটু প্রিকশন নিতে হবে, একটু যদি রাশিফল নিয়ে আমরা যদি শুরুটা করি। দেখো, প্রথমেই বলি, সূর্যের বছর যদি 2026-কে যোগ করা হয়, দেখবে নাম্বার 1 সান আসছে। তো সূর্যের বছরই ফার্স্ট তোমাকে সূর্যদেবকে একদম প্রাধান্য দিতে হবে। কারণ সূর্যদেবকে যদি প্রাধান্য দেওয়া না যায়, দেখা যাবে কোনো না কোনো বছরের মধ্যবর্তী স্থানে গিয়ে পিছলে যাবে সময়টা। কারণ সূর্যদেব এমন একটা দেবতা যাকে আমরা খুব সামনাসামনি ফিল করতে পারি প্রতিদিন। যদি এই বছর, আমি আগেও বলেছি আর এখন বলছি, কারণ বারবার মানুষকে মনে করানোটা আমাদের কর্তব্য, যদি সে প্রতিদিন সূর্য প্রণামটা ঠিকঠাক করে করেন, একদম তার লাইফটা বেস্ট যেতে পারে এই বছর। কিন্তু জন্মচক্রে সূর্যের অবস্থান দেখতে হবে। আর যদিও সূর্যের অবস্থান দেখতে হয়, আর সূর্যের অবস্থান যদি খারাপ বা ভালো থাকে, যদি ভালো থাকে সেও যদি প্রতিদিন নিষ্ঠা ভরে সূর্য প্রণাম করে, তার এই বছরটা আর একটু এক ধাপ এগিয়ে যাওয়া বেনিফিটেড হয়ে থাকে। আচ্ছা,
তো এবার একটু বলো, এবার একটু আমরা রাশিফল নিয়ে আসি, কোন জাতক জাতিকাদের এই বছর খুব ভালো যাবে। ফার্স্ট আমি বলি মেষ রাশি 2026 বেস্ট বেনিফিটেড হবে, কারণ মেষ রাশির একটা নক্ষত্র আছে, যেটা হচ্ছে কৃতিকা নক্ষত্র, যেটা আচ্ছা। সূর্য মেষ রাশিতে উচ্চস্থ হয়, আর সূর্যের বছর কৃতিকা নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্র। কোনো না কোনো কারণে মেষ রাশির মানুষজন একাদশে রাহুর অবস্থান আছে, 12 হাউসে শনি আছে। মেষ রাশি সাড়ে সাতি চললেও সাড়ে সাতি সে ধরনের প্রকোপ তারা পাবে না, তার কারণ একাদশে রাহু আছে, বৃহস্পতির অবস্থান বক্রগতি এই সময় চলছে। অনওয়ার্ডস মার্চ এপ্রিলের পর থেকে বৃহস্পতি কর্কটের দিকে গমন নেবে, তো উচ্চ ঘরে গমন। মেষ রাশির একদম 4th হাউস অর্থাৎ চতুর্থ ঘর, হঠাৎ কোনো প্রতিষ্ঠান পাবে, কোনো যারা নতুন জায়গা বা বাড়ি কিনবে এরকম প্রি প্ল্যান ছিল তাদের বাড়ি কেনার সম্ভাবনাটা বাড়বে। মেষ রাশির কিছু মানুষ এই বছর কিন্তু লোন মুক্ত হতে পারে, অর্থাৎ ঋণ যেটা চলছিল বা ফাইন্যান্সিয়াল লস চলছিল সেটা হতে পারে। কিন্তু বর্তমান সময় রবি শুক্রের একটা কানেকশন আছে, সেই কানেকশনের কারণে মেষ রাশির লোকের মানসিক বা শনি দ্বাদশে থাকার কারণে যে শয্যার সুখে ব্যাঘাত ঘটাবে। আচ্ছা। তাই মেষ রাশির লোককে একটুখানি সাবধান থাকতে হবে, তার কারণ ভুল ভাল জায়গায় ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, কারণ বর্তমান সময়টা খুব একটা শুভকর নয় মার্চ পর্যন্ত। আচ্ছা, আর কোন কোন জাতক জাতিকাদেরকে একটুখানি তোমাকে মানে প্রোটেকশন নিয়ে থাকতে হবে? কোন কোন জাতক জাতিতে আমি আসি একটা করে রাশি বলি, হ্যাঁ, কারণ ধরে ধরে বলা ভালো, কারণ প্রতিটা রাশি মানুষজনই চেষ্টা করবে কিছুটা হলেও শোনার। একদম। তো সেকেন্ড হচ্ছে পুরুষের রাশি চক্রের বিশ্ব রাশি। বিশ্ব রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আপনারা আপনাদের জন্মছকে বারবার চেষ্টা করুন শুক্রকে ভালো রাখার, আর চেষ্টা করুন আপনাদের চন্দ্রকে ভালো রাখার, কারণ বিশ্ব রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়, অর্থাৎ মনকে যদি আমরা প্রতিদিন ঠিক রাখতে পারি তাহলে কিন্তু সারাদিনের শেষে আমাদের ডিপ্রেশন যদি কাজ না করে তাহলে আমরা অনেক বড় বড় কাজের ভাবনা চিন্তা করতে পারবো। তাই বিশ্বরাশির মানুষজনকে চন্দ্রকে আর শুক্রকে ভালো রাখতে হবে, কারণ বিশ্বরাশির যে অধিপতি গ্রহ শুক্রকে ভালো রাখতে পারলে তোমাদের যে লিকুইড ক্যাশ বা লিকুইড ক্যাশের যে ফ্লোয়িং বা আর্নিং সেগুলো আস্তে আস্তে খুলে যাবে। আর বর্তমান সময় দ্বিতীয় ঘরে বৃহস্পতি বক্রগতি আছে, আত্মীয় স্বজনের সাথে অশান্তি সম্পর্কে একটুখানি হলো অবনতি বা বিচ্যুতি দেখা দেবে। এপ্রিলের পর থেকে তোমাদের আশা করছি অনেক ভাগ্য ফিরবে। আচ্ছা। সেকেন্ড থার্ড আমি বলি মিথুন রাশি। সেখানে আমি অলরেডি বললাম মিথুন রাশির বর্তমান সময়টা কিন্তু খুব একটা ভালো না, টলমল অবস্থান চলছে, কারণ রাহু আছে নবমে, দশমে আছে শনি। তো যখন নবমে রাহুর অবস্থান থাকে দেখা যায় কাজের জায়গায় সমস্যা, ভাগ্যের বিপর্যয়, পিতা ধর্ম ভাগ্য, পিতার শরীর খারাপ বা পিতার সাথে কথা কাটাকাটি হওয়ার প্রবণতা, এগুলো কিন্তু বারংবার বাড়বে। গুরুস্থানীয় ব্যক্তির সাথে টাকা পয়সা নিয়ে একটা সমস্যা। মিথুন রাশির লোকজনকে হেলথকে খুব সাবধান বা ভালো রাখতে হবে, কারণ হার্ট রিলেটেড সমস্যা কিন্তু তোমাদের আসতে পারে, হুট করে সুগার এই ধরনের রোগ তোমাদের কিন্তু হুট করে ধরা পড়তে পারে। তাই মিথুন রাশির লোকজন একদম বুধকে প্রাধান্য দাও, পারলে গণেশ পূজা করো, গণেশকে দুর্বা অর্পণ করো, এগুলো করলে তোমরা আশা করছি এই বছরটা ভালো থাকবে। কারণ এই বছরটা মিথুন রাশির অনেকটা ফেভারেবল নয়, তার কারণ বৃহস্পতি এপ্রিলে কর্কটের ঘরে এলেও রাহু এমন একটা জায়গায় বসে আছে তো ভাগ্যের ঘরে, তো বারবার তোমার ভাগ্য বিড়ম্বনা ঘটানোর চেষ্টা করবে, তাই খুব সাবধান এই বছরটা। আর ফোর্থ কালপুরুষের রাশি চক্র হচ্ছে কর্কট রাশি। দেখো কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। রাইট। চন্দ্রকে এমন একটা চন্দ্র গ্রহ, তুমি প্রচুর স্টোন, আমি দেখেছি বহু মানুষ বহু স্টোন পড়ে থাকে, কেউ নীলা, কেউ পোকরাজ, এভরিথিং, কিন্তু দিনের শেষে আমাদের মাইন্ডকে ঠিক রাখতে হয়। মাইন্ডকে যদি ঠিক রাখতে না পারি তাহলে কিন্তু সবটাই এলোমেলো হয়ে যায়। তাই তোমরা প্রতিটা মানুষ বহু কিছু সাপোর্ট নাও, আমি বলি এভরিথিং সাপোর্ট নাও, বাট চন্দ্রকে বারবার ঠিক রাখার চেষ্টা করো, কারণ কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র আর যোগাকারক গ্রহ হচ্ছে মঙ্গল। তো অবশ্যই চন্দ্র আর মঙ্গলকে তোমরা ভালো রাখার চেষ্টা করো। আর এপ্রিলের পর থেকে তোমাদের বৃহস্পতির ট্রানজিটে গজকেশরী যুগ তৈরি হবে, কর্কট রাশি মানুষ একদম বেস্ট ফাটিয়ে যাবে। রাহুর অনেক প্রকোপ থেকে এপ্রিলের পর থেকে তোমরা বাঁচবে, কারণ এই সময়টা তোমাদের যতটা খারাপ চলছে এতটা খারাপ যাবে না এপ্রিলের পর থেকে।
কারণ বর্তমান সময়ে চতুর্গ্রহী পঞ্চগ্রহী যোগ কিছু কিছু জায়গায় তৈরি হয়েছে, যে যোগের কারণে তোমাদের অনেক মানসিকভাবে হেনস্থা হচ্ছে। তাই তোমরা চন্দ্রকে ভালো রাখার চেষ্টা করো। চন্দ্রকে ভালো রাখতে গেলে প্রতিদিন শিব পূজা করো, শিবের ওপর রুদ্রাভিষেক করো, পঞ্চামৃত দিয়ে স্নান করাও শিবকে, এতে তোমাদের চন্দ্র ভালো হবে। বাহ। আর সেকেন্ড, আমি 5 নাম্বার রাশি বলি, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিকে যদি দেখা যায়, সিংহ রাশির বর্তমান সময়টা অষ্টমে শনি, এক্ষেত্রে ঢাইয়া চলছে একটা। আচ্ছা। শনির একটা ঢাইয়া চলছে, সেই ঢাইয়ার কারণে সিংহ রাশির বহু মানুষের অপারেশনের যোগ তৈরি হবে। টাকা পয়সা জাতীয় ব্যাপারে সমস্যা, সিংহ রাশির বহু মানুষ আগের বছর হয়তো অনেকটা গুছিয়ে ফেলেছিল, হঠাৎ একটু পাপ পিছলে যাবে ব্যবসার ক্ষেত্রে। হ্যাঁ, টাকা পয়সা চলে যাওয়া, ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট, সিংহ রাশির লোকজনদের একটুখানি এই সময় সতর্ক থাকতে হবে। কারণ ঢাইয়া যখন চলে, বহু ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট বা ভুলভাল প্ররোচনায় পড়ার প্রবণতা থাকে। কারণ সপ্তমে রাহু আছে, তোমার বিবাহের জায়গায় সমস্যা তৈরি করতে পারে। সিংহ রাশির বহু মানুষ ভুলভাল সম্পর্কে যেতে পারো। তাই সিংহ রাশি মানুষজন সাবধান হও, এই সময়টা তোমাদের জন্য খুব একটা শুভকর নয়। কারণ যখন সপ্তমে রাহু থাকে আর রাশিতে কেতুর অবস্থান থাকে, সিংহ রাশির যারা মানুষ আছে তাদের স্কিন ডিজিজ, হার্টের সমস্যা, হুট করে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো প্রবণতা কিন্তু সিংহ রাশির লোকেদের থাকতে পারে। কারণ রাহু বারবার আমাদেরকে কোনো না কোনো ম্যাটার নিয়ে সপ্তম ঘর, অর্থাৎ আমাদের ম্যারিটাল ঘর বা প্রতিষ্ঠার ঘর দেখা হয়। তো সেই জায়গায় বারবার যখন টেন্স তৈরি করবে, অর্থাৎ আমাদের প্রেশারকে অটোমেটিক বাড়িয়ে দেবে। তাই খুব সাবধান এই জায়গাটায় হওয়া উচিত বলে আমার মনে হয়। এই মানে এই আমার যে কোয়েশ্চেন গুলো ছিল সবকটা কিন্তু আনসার তুমি দিয়েই দিচ্ছ। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে জিনিসটা। একদম। হ্যাঁ, তুমি এবার কন্টিনিউ করো। পডকাস্টের মাঝখানে একটা বিরতি নিলাম বন্ধুরা। সবাইকে জানাই যে আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেল এখন অ্যাস্ট্রো ক্রিস্টালের সঙ্গে কোলাবোরেশন করেছে। এটা আমারই একটা ব্র্যান্ড। অনেক অনেক মানুষই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছিলেন যে আপনাদের সঙ্গে অনেক নেগেটিভ জিনিস ঘটছে, বা অনেকে ক্যারিয়ার বিল্ড করতে পারছে না, অনেকের রিলেশনশিপে প্রবলেম চলছে, অনেকে আবার টাকা বা মানি অ্যাট্রাক্ট করতে পারছে না। তো আপনাদের সবার জন্য অ্যাস্ট্রো ক্রিস্টালস নিয়ে এসছে 100+ ক্রিস্টাল ব্রেসলেট, যার মধ্যে কিছুটা আমি দেখাচ্ছি। একটা আমাদের ব্রেসলেট আছে যেটাকে আমরা সবাই বলি মানি ম্যাগনেট। তো আমাদের কাছে 5 ক্রিস্টাল মানি ম্যাগনেট, 4 ক্রিস্টাল মানি ম্যাগনেট দুটোই আপনারা অ্যাভেলেবেল পাবেন। সাথে রয়েছে এটাকে ব্যালেন্স আউট করার জন্য, নেগেটিভিটিকে রিমুভ করার জন্য আমাদের অবসিডিয়ান ব্রেসলেট, আর তার সঙ্গে আমাদের নিজস্ব ইউএসপি, যেটা আমরা রিসার্চ করে বার করেছি, যেখানে 9খানা ক্রিস্টাল দিয়ে আমরা কিন্তু একটা মানি ম্যাগনেট বার করেছি। এটা হচ্ছে মহালক্ষ্মী ধন বৃদ্ধি ব্রেসলেট, যেখানে 9খানা বড় বড় ক্রিস্টালস দিয়ে বানানো, যেখানে অ্যামেথিস, রোজ কোয়ার্টজ, জেড, অ্যাডভেঞ্চুরিন, পাইরাইট, টাইগার আই, তার সঙ্গে লাভা, হাওলাইট, লাপিস লাজুলি, এত কটা ক্রিস্টাল দেওয়া আছে। প্রত্যেকটা ক্রিস্টালের কিন্তু বেনিফিটস আছে, ক্রিয়েটিভিটি বাড়াবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে টাকা অ্যাট্রাক্ট করবে। আর আমরা একটা জিনিস বলে দিই, আমাদের প্রত্যেকটা ব্রেসলেট কিন্তু সার্টিফাইড। এটা হচ্ছে সার্টিফাইড ব্রেসলেট, যেখানে আমাদের কিন্তু সার্টিফিকেট পিছনে রাখা আছে, যেখানে কিউআর স্ক্যান করে আপনি সার্টিফিকেশনটাকে আপনারা চেক করতে পারবেন। এলস আপনারা এগুলোকে নিয়ে গিয়েও ডাইরেক্টলি ল্যাবে গিয়ে টেস্ট করতে পারবেন। 100% রিয়েল ক্রিস্টাল দিয়ে বানানো। এছাড়াও বলে দিই, আমাদের এখানে কিন্তু পাইরাইট পিরামিড, মহালক্ষ্মী যন্ত্র পিরামিড, অল কাইন্ডস অফ ক্রিস্টালস অ্যাভেলেবেল আপনাদের জন্য। তার সাথে সাথে কিন্তু যেটা আমরা আপনাদের জন্য করেছি সেটা হচ্ছে কিছু হিলিং স্প্রে, যেগুলো আপনাদের এই ক্রিস্টালটা পড়ার আগে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এই ক্রিস্টালস গুলো এনার্জিগুলো 2x বেশি কাজ করবে। আমরা 5টা হিলিং স্প্রে নিয়ে এসেছি, যেই 5টার মধ্যে একটা হচ্ছে আমাদের ব্ল্যাক ম্যাজিক রিমুভার, একটা হচ্ছে আপনার অরা বুস্ট করার জন্য, একটা মানি অ্যাট্রাক্ট করার জন্য, একটা লাভ অ্যাট্রাক্ট করার জন্য, আর একটা রয়েছে নেগেটিভিটি রিমুভ করার জন্য। আমাদের স্টোরের অ্যাড্রেস দেওয়া আছে নিচে, 88 রাষ্ট্রগুরু এভিনিউ, ক্লাইভ হাউস, নাগের বাজার, কলকাতা 28। নিচে দেওয়া ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন। ডাইরেক্ট স্টোরে এসে আপনারা কিন্তু দেখে, হাতে দেখে যাচাই করে জিনিসটা নিতে পারেন। আমাদের প্রত্যেকটা জিনিস অ্যাস্ট্রোলজার দিয়ে রিসার্চ করে বানানো। আর একটা জিনিস বলে দিই, আমরা এখানে কিন্তু ইন্সপায়ার্ড পারফিউমসও বানাই। তো যাদের যাদের ইন্সপিরেশন বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডসের পারফিউম ইউজ করা, তো তারা কিন্তু এখানে এসে আপনারা অর্ডার দিয়ে বানাতে পারবেন। আপনার চোখের সামনে কিন্তু আমরা পারফিউম বানিয়ে দেবো, একদম লো কস্ট। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে একদম লো কস্টে জেনুইন জিনিস দেওয়া, যাতে আপনারা এগুলো ইউজ করে এটার বেনিফিট নিতে পারেন। চলুন দেখা হচ্ছে আবার একটা পডকাস্টে।
সিংহ রাশি বললাম, সিংহ রাশি মানুষজনদের একদম অধিপতি গ্রহ সূর্য। সূর্যকে তোমরা প্রণাম করো, সূর্যকে সূর্য মন্ত্র জপ করো, পারলে বাড়িতে সূর্যদেবের ফটো লাগিয়ে সূর্যকে তোমরা মন্ত্র পাঠ করো, এতে তোমাদের কিন্তু অনেক বেনিফিট হবে। কারণ এই বছর সূর্যের বছর, আর বছরকে ভালো করে বাঁচাতে গেলে তোমাদের একমাত্র যে অধিপতি গ্রহ সূর্য, সে তোমাদেরকে বাঁচাতে পারবে। তাই অবশ্যই তোমরা সূর্যকে ভালো রাখার চেষ্টা করো। আর তারপর চলে যাই কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। মিথুন রাশি আর কন্যা রাশির দুটোই কিন্তু গ্রহ বুধ, এর দুটো পার্থক্য আছে। মিথুন রাশির বুধকে একটা বালক ভাবে দেখা যায়, আর কন্যা রাশির বুধ কিন্তু খুব ডিসিশন মেকিং হয়, খুব চিন্তা ভাবনা করে পা ফেলে, আবেগে পা ফেলে না, ইনভেস্টমেন্ট ঠিকঠাক করে। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে কেতু দ্বাদশে আছে। 12th হাউস কেতু থাকলে সম্পর্কটাকে কাটে, সেটা তোমার ব্যক্তিগত সম্পর্ক হোক, প্রেম জীবন হোক, বা অফিস কলিগের সাথে সম্পর্ক হোক, সেটা তোমাদের বা অফিস বস হায়ার অথরিটির সাথেও এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে। তো তাই খুব সাবধান, মাথা এই সময় গরম করো না, কারণ বারবার কন্যা রাশির লোকজনদের মাথা গরম করে ভুল করার টেন্ডেন্সিটা অনেক বেড়ে যাবে, তাই খুব সাবধান। আর মঙ্গলের অবস্থান এমন একটা জায়গায় হয়ে আছে যে কারণে তোমরা হুটহাট করে অ্যাক্সিডেন্টালি ঘটনা, এই ধরনের ঘটনা তোমাদের কিন্তু ঘটতে পারে, তাই খুব সাবধান। আর রাহুর অবস্থান এমন জায়গায় হয়ে আছে যেখানে রাহুর একটা দৃষ্টি আদান প্রদান হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যবসায়িক জায়গায় ভুল ডিসিশন বা হুট করে টাকা লস্ট খাওয়ার প্রবণতা কিন্তু তোমাদেরও থাকবে। তাই কন্যা রাশির লোকজনকে আমি খুব সিনসিয়ার মনে করি, কারণ পাটা খুব ভালো করে ফেলে কন্যা রাশির মানুষজন। তো তাই একদম বেশ তোমাদেরও যাবে। অ্যান্ড এপ্রিলের পর থেকে, কারণ বর্তমান সময় গ্রহের অবস্থান খুব একটা ভালো জায়গায় নেই। এপ্রিলের পর থেকে অনেক গ্রহগত বা বৃহৎ কারো যে গ্রহগুলো থাকে বা যাদেরকে আমরা প্রাধান্য দিই, তারা অনেকটা ভালো জায়গায় পৌঁছবে। তারপর থেকে তো আমরা বেস্ট রেজাল্ট পাবো। আর কন্যা রাশির মানুষজনকে বলি আমি, সূর্য বুধের কাছে, তাই তোমরাও পারলে সূর্য প্রণাম করো, তোমাদের বুধ অনেক ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। তারপর যে রাশিটি আসে সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, কিন্তু তুলা রাশি এই বছর, আমি আগেও বলেছি এখনো বলছি, ইন্টারন্যাশনাল ফেভার একটা ব্যাপার উঠে এসেছে। তুলা রাশি এবছর নাকি জুডিয়াক সাইনের মধ্যে বেস্ট একটা বেনিফিটেড পোর্শনে পৌঁছবে, কারণ তুলা রাশির বৃহস্পতির অবস্থান এমন একটা জায়গায় যাবে, রাহুর অবস্থান এমন একটা জায়গায় হয়ে আছে, শনি বৃহস্পতির ঘরের অবস্থান আছে। এই ক্ষেত্রে তুলা রাশি মানুষজনের বেস্ট যাবে, কিন্তু তুলা রাশির মানুষজনদের একটা খারাপ পোর্শন যেতে পারে, সেটা হচ্ছে বর্তমান সময় ভালো সময় যাওয়ার কারণে ইগোতে বহু মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। তাই ব্যবসায়িক জায়গায় তোমরা এই ভুলটি করো না, কারণ রাহু কিন্তু এমন একটা জায়গায় বসে আছে, সেই জায়গা থেকে তোমাদেরকে বারবার ভুল তৈরি করবে। কারণ রাহুর এমন একটা গ্রহ, রাহু তোমাকে আজকে টপ জায়গায় বা টপ প্রতিষ্ঠান দিতে পারে, কিন্তু হুট করে তোমাকে ফিউ সেকেন্ডের নিচে নামাতে পারে কোনো না কোনো ভুল কথা বা ভুল বার্তা বিনিময়ের মাধ্যমে। তাই তোমার মুখের বার্তাকে বা কথাকে এখন ঠিক করার চেষ্টা করো, না হলে প্রতিষ্ঠানের জায়গা হুট করে বিখরে যেতে পারে। তাই খুব সাবধান। খুব ভালো লাগছে। আর আর তো কিছু বাকি আছে? হ্যাঁ, বাকি আছে অবশ্যই। তারপর আমি বলবো তোমার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মে, মার্চ, এপ্রিল পর্যন্ত বৃশ্চিক রাশির মানুষকে সাবধানে থাকতে হবে। ভুল ভাল সম্পর্কে জড়িয়ে যেতে পারে, যে সম্পর্কের ফিউচার নেই। ভুল ভাল বন্ধুত্ব হতে পারে বৃশ্চিক রাশির মানুষজন। বৃশ্চিক রাশির বিবাহিত মানুষদের ক্ষেত্রে বলছি, আপনারা চেষ্টা করুন কোনো না কোনো ভুল সম্পর্কে না পড়ার। এটা আমার কাছে খুব ক্লায়েন্টরা আসছে, আমি দেখতে পাচ্ছি। তো ভুল সম্পর্কে পড়ার প্রবণতা থাকবে। দ্বিতীয় পতি অষ্টমে অবস্থান, অর্থাৎ বৃহস্পতি অষ্টমে আছে, সেটা এপ্রিলের পর ট্রানজিট নেবে। তাই বাধকপতি হয়ে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু বহু জায়গায় বাধা বা অবস্ট্রাগলের সৃষ্টি হবে। নিজের মানুষ যে আছে বা নিজের যে প্রিয়জন আছে, তার সাথে কোনো না কোনো একটা জায়গায় গিয়ে মানসিকতার ম্যাচ হবে না। তাই এই জায়গাটা তোমরা একটু দেখে নিও, কারণ বৃশ্চিক রাশির মানুষদের মঙ্গল একটু অ্যাগ্রেসিভনেস থাকে, নিজের কথাটাই ঠিক কথা বলে প্রাধান্য দেয় বৃশ্চিক রাশির মানুষজনরা। এটা থেকে অনেক ভুল হয়, কারণ অনেক জায়গায় বৃশ্চিক রাশির মানুষজন ভুল করে, আর সেটা
সেটা নিজে ঠিক করছি বলে এটাকে অনেক ভুল করে ফেলে। তাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব সাবধান। এই সময়টা তোমরা একটুখানি সাবধানে চালান, কারণ বাদকপতি যখন বৃহস্পতি অষ্টম অবস্থান আছে সেক্ষেত্রে না তোমাদের বারবার ভুল চিন্তা ভাবনা করিয়ে তোমাদেরকে ভুল বিড়ম্বনায় ফেলতে পারে। তাই খুব সাবধান হও তোমরা এই মুহূর্তে। এই সময়টা মে মাস পর্যন্ত একটুখানি টলমল চলবে, তারপর কিন্তু বৃশ্চিক রাশির একদম ওপেন টু ডোর, মানে বলা যায় ভগবানের দরজাটা খুলে যাচ্ছে এক প্রকার। কিন্তু এই সময়টা, এই যে কটা মাস চলবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3টে মাস প্রচন্ড সংযম হওয়া উচিত। আইনি সমস্যায় চলে আসার প্রবণতা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের থাকবে। আমি সব থেকে বেস্ট যেটা বলবো আজকে, বৃশ্চিক রাশির মানুষ সব থেকে সাবধান হও, গাড়ি খুব সাবধানে চালাও এই বছরটা পুরো। কারণ এই বছরটা বৃশ্চিক রাশির মানুষের প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আছে, তাই খুব সাবধান। আর গাড়ি বার করলেও একদম তোমরা কিছু কিছু রিচুয়ালস মন্ত্র হয়, শিবের মন্ত্র হয়, সেই মন্ত্রগুলো তোমরা পাঠ করো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমরা পাঠ করতে পারো, সেটা কোনো রকম নিজের গুরুর আদেশ নিয়ে, কারণ কিছু কিছু জায়গায় গুরুর আদেশের তন্ত্র মতে আমাদের প্রয়োজন পড়ে। তাই অবশ্যই তোমার গুরু, তোমাদের যে ব্রাহ্মণ আছে তাকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। এতে কিন্তু তোমাদের যে বাধা, এই বাধার সৃষ্টিটা অনেক কেটে যাবে। আমি ছোট্ট কথাটা বলি মহামৃত্যুঞ্জয় নিয়ে। মহামৃত্যুঞ্জয়কে আমরা কিভাবে দেখি, কারণ মহামৃত্যুঞ্জয়কে বলা হয় যে ব্যক্তির সম্পর্ক রোগগ্রস্ত বা প্রচন্ড শরীর খারাপ চলছে তাকে মহামৃত্যুঞ্জয় কবচ তন্ত্রের মতে দেয়া হয়। তুমি ওটাই জানো? হ্যাঁ, কিন্তু মহামৃত্যুঞ্জয়ের একটা বড় খেলা আছে। খেলাটা আজকে আমি বলি। সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় এমন একটা কবচ, মহামৃত্যুঞ্জয় মানে কি, তোমাকে যে মৃত্যুর জায়গা থেকে বাঁচিয়ে তুলছে, সেটা তোমার কিন্তু ব্যবসায়িক মৃত্যু হতে পারে, ব্যবসা তোমার লস খাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করা যায়। তোমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করা যায়। বুঝতে পারলাম? মহামৃত্যুঞ্জয় এমন একটা প্রয়োগ শিবের, যে তোমাকে তোমার যে জায়গাটা বা যে জায়গাটা ব্লকেজ হয়ে আছে বা অবস্ট্রাগল হয়ে আটকে আছে, সেই জায়গাটা প্রয়োগ করে কিন্তু বার করা যায়। একদমই এটা আমাদের একদমই জানা ছিল না, কারণ আমরা জানতাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা কবচ একমাত্র শারীরিক যে মৃত্যুটা হয় আমাদের সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসা, কারণ আজীবন ধরে কিন্তু আমরা সেটাই দেখে এসেছি, সেটাই শুনে এসেছি। ঠিক আছে, অনেক কিছু তো আড়াল করা হয়। আর মহামৃত্যুঞ্জয় কেন তোমাকে বললাম আমি, যে কোনো মৃত্যু মানে যে কোনো ব্যবসা দিক হোক, তোমার সম্পর্কের দিক হোক বা যে কোনো দিক, আজকের দিনে ধরো তোমার ব্যবসায় লস খাচ্ছ বা কোনো কারণে কোনো ব্যক্তির সম্পর্কটা তার খারাপ হয়ে গেছে, তাই তো? তো সম্পর্কটা খারাপ বা ব্যবসায় লস খেলে ব্যক্তির কি হয়? হুট করে সুগার চলে আসে, শরীরের ইনব্যালেন্সিং হতে শুরু করে, খাওয়া দাওয়ার সিস্টেমে থাকে না। তো সেই জায়গা থেকে তাকে বাঁচাতে গেলেও কিন্তু মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করা উচিত। খুব ভালো, তুমি যখনই আসো আমার পডকাস্টে না, বেশ অনেকের উন্নতি হয় পডকাস্টটা দেখে। আমার এই জন্য খুব ভালো লাগে যে এই যে টিপস, এগুলো কিন্তু সবাই সচরাচর দিতে চায় না। এই যে তুমি যে আজকে আমাদের যারা ভিউয়ার্সরা দেখছে, তারা কিন্তু একটা নতুন জিনিস কিন্তু যারা জানতে পারলো মহামৃত্যুঞ্জয়ের ব্যাপারে, সেটা কিন্তু আমরা যেটা বললাম যে আমরা যেটুকু জানতাম যে কারোর মৃত্যু ঘটতে চলেছে তখন তারা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ বা কবচ বা মন্ত্র পাঠ করে। এই যে ব্যবসার দিকে বা প্রেম গতিত কোনো রিলেশনশিপের দিকেও যে আমরা বিবাহিত জীবনের ক্ষেত্রে করতে পারি, এটা প্রয়োগ করে সেই জায়গাটা আমরা ঠিক করতে পারি, এটা কিন্তু কারোরই জানা ছিল না। একটা বলি, ধরো কেউ জমি জায়গার কেসে ফেঁসে গেছে, হ্যাঁ, সেই কেসেও ধরো সেই জমি জায়গার কেসটা এমন জায়গায় চলে গেছে তার জমিটা তো সে ফিরে পাবে না, সেক্ষেত্রেও কিন্তু মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করা যায়, অর্থাৎ সেই জমিটা সে ফিরেও পেতে পারে। আইনি ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আমাদের দেবী বগলামুখী দেবী, ওনার তো অপরিসীম অবদান, উনি হয়কে নয় করে দেয়। কারণ আমার নিজের দেখা একটা ক্লায়েন্টের প্রায় 20-15 বছর একটা কেস আটকে ছিল, বুঝলে? তো সেখানে কেসটা আটকে আমার কাছে আসে ক্লায়েন্ট, বলে দাদা আমার কেসটা বহুদিন ধরে আটকে আছে, আমি প্রচন্ড ভাবে মানসিক ভাবে টর্চার, হ্যাঁ, তো কিভাবে কি করা যাবে, আমার কেসটা আমাকে জিততে হবে বা আমাকে বাঁচান। আমি দেখলাম এর একটা দিক থেকে জমিটা পাবে না বা ওই জায়গাটা পাবে না বলে বা প্রতিষ্ঠানটা পাবে না বলে তার মানসিকভাবে সে মৃত্যুর একটা যন্ত্রণা ভোগ করছে, আবার তাকে ওই বিবাদ ক্ষেত্রে তাকে বাঁচাতে হবে। দেবী বগলামুখী এমন একটা দেবী যে আমি সবাইকে বলি, দেবীর মাহাত্ম্য মানে যে জানে বা যে ওই প্রয়োগ করেছে সে জানে, মানে দেবী হয়কে নয় করে দেয়। হওয়া কাজ মানে না হওয়া কাজকে সেটাকে একদম করে থাকতে হবে, কিন্তু সেই ব্যক্তির কর্ম অবশ্যই ভালো থাকতে হবে, সবই একটা দেবী তার সহায় হয়। তো এরকম ক্ষেত্রে যে 15 বছরের কেস, তার অত সমস্যা,
তার উকিল যারা ছিল তাদেরকে কোনো না কোনো ভাবে জর্জ বলেছেন যে এই কেসটা তাড়াতাড়ি আপনার মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, বাট তাড়াতাড়ি মিটিয়ে দিন কেসটা। তারপর সে কেসটা জিতেও যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমি তাকে দুটো প্রয়োগ করেছিলাম, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয়, কারণ তার শরীরটা ভাঙছিল এই চিন্তায়, আর তার সাথে দেবী বগলামুখীর আমি প্রয়োগ করেছিলাম, আর যাতে একদম বেস্ট বেনিফিটেড। এইটা তো একদম বেস্ট বেনিফিট। মহামৃত্যুঞ্জয় মানে ভোলেনাথের, তার সঙ্গে মা বগলামুখী খুব প্রচন্ড পাওয়ারফুল, প্রচন্ড পাওয়ারফুল। তা একদম 100% সুন্দর বেনিফিট পেয়েছিল, আর খুব ভালো রেজাল্ট পেয়েছিল। তো খুব ভালো লেগেছিল, মানে ওনার কথাটাই আমি বলি, মানে উনি যা সহায়, মহাদেব যার সহায় হয়, দশমবিদ্যার দেবী যার সহায়, তার একদম ভাগ্য 100% তাকে ফেরাবে। ঠিক ঠিক ঠিক, দারুণ। আমরা তো জাতক জাতিকা নিয়ে আমরা কথা বললাম, মোটামুটি আমরা প্রত্যেকটা কিছু রাশি আছে, কিছু রাশি কমপ্লিট করে নিই, কারণ তারাও জানতে চাইছে, বসে আছে। আমি বলি ধনুরাশি। ধনুরাশির সময়টা কিন্তু খুব একটা ভালো চলছে না, তার কারণ ধনুরাশির একদম 4th হাউসে শনির অবস্থান, 3rd হাউসে রাহুর অবস্থান, একটা জর্জরিত অবস্থান, বৃহস্পতি বক্রপতি ধনুরাশির রাশির অধিপতি, সে বুধের ঘরে একটা খারাপ ফলাফল দিচ্ছে, প্রতিষ্ঠানের জায়গায় প্রচন্ড প্রেসার ক্রিয়েট হচ্ছে, চাকরি চলে যাওয়ার প্রবণতা, বাড়ির জায়গায় শান্তি নেই, আইনি সমস্যায় বারংবার জড়িয়ে পড়ছে ধনুরাশি মানুষজন, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছে। ধনুরাশি মানুষজনদের এই সমস্যাটা কিন্তু চলবে একদম আগস্ট পর্যন্ত। তারপর একটু আশার আলোর মুখ দেখতে পাবে ধনুরাশি মানুষজনদের। এই সময় ঠিকঠাক চলতে গেলে অবশ্যই তোমাদের ইষ্ট জপ করতে হবে, বৃহস্পতি মন্ত্র পাঠ করতে হবে, প্রতিদিন কেশরের তিলক পরে বাইরে বেরো, প্রতিদিন বৃহস্পতি মন্ত্র পাঠ করে বাইরে বেরো, প্রতিদিন বিষ্ণু পূজা করো, বিষ্ণুর নাম করো, এতে তোমাদের অনেক বেনিফিটেড পাবে ধনুরাশির লোকজন। আমি তোমাকে একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, মানে বাকি রাশিগুলোকে বলার আগে, এই যে তুমি বললে ইষ্টদেবকে পুজো, যারা নিজেদের ইষ্টদেব জানে না তারা তারা কি করতে পারে? তারা তাদের যে বাড়ির ব্রাহ্মণ আছে তাকে জিজ্ঞেস করতে পারেন, আর যাদের ইষ্ট জানেন না তাদের রাশি ভিত্তিক একটা ইষ্ট হয়। আচ্ছা। বা তুমি কোনো দীক্ষা নিলে দীক্ষার ক্ষেত্রেও কিন্তু সেই দেবী তার ইষ্ট হয়। আচ্ছা। যে মন্ত্র বা যে দেবতা জপ করছো, তো সেটা তার ইষ্ট দেব হয়, দেবতা বা দেবী। তো এইভাবে ইষ্টটা জানা যায়। আচ্ছা, তো যারা যারা আপনারা নিজেদের ইষ্টদেব জানেন না, এই পদ্ধতিতে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। একদম। তারা আরো অনেক বৈদিক পদ্ধতি আছে, যে পদ্ধতি বা এরকম ইষ্টদেব থাকে যে তাদের বংশ পরম্পরায় ইষ্ট একটা দেবী আছে, সেই দেবী হয়তো হতে পারে, সেই দেবীকে কিভাবে পাওয়া যেতে পারে তার অনেক প্রসেস আছে। সেই প্রসেস অবশ্যই আমি, যেটাকে আমরা কুলদেবী বলি, কুলদেবতা বা কুলদেবতা বলা হয়, যে প্রসেসটা একদম এখানে, কারণ বৈদিক রিচুয়ালস আছে অনেক তন্ত্রের, যেগুলোকে একদম তন্ত্রোক্ত ক্ষেত্রে আনা উচিত না, ঠিক, বা পডকাস্টে আনা উচিত না, কারণ এগুলো অনেক গুপ্ত ভাবে আনতে হয়, বলতে হয়। তাই আমার সাথে পরে কথা বলে হয়তো বলতে পারবো। একদম একদম। আমি জানি মকর রাশি, মকর রাশির দ্বিতীয় রাহুর অবস্থান, অর্থাৎ মকর রাশি মানুষদের এই সময় বাক্যটা প্রচন্ড খারাপ হবে, ফাইন্যান্সের জায়গায় বারবার লস্ট হবে প্রবণতা যেমন থাকবে, আবার ফাটকা ইনকামটাও প্রচন্ড পরিমাণে, কারণ দেখা যাবে একটা গড়পত্তা ফাইন্যান্স থাকছে, কারণ টাকার আয় আর ব্যয়টা অনেকটা সমানুপাতি চলবে, সেভিংসটা খুব কম হবে। মকর রাশি মানুষের এই সময়টা প্রচন্ড দোলাচল আছে, কারণ বৃহস্পতির অবস্থানটা খুব একটা জায়গায় ভালো নেই, কেতুর অবস্থান খুব একটা ভালো নেই। তাই মকর রাশির লোকজন যারা সন্তান নিয়ে একটু চিন্তা ভাবনা, আপনাদের সন্তানকে নিয়ে একটু চিন্তা করতে পারেন। সন্তানের পড়াশোনা খারাপ হতে পারে সন্তানের ক্ষেত্রে, কারণ আমাদের অনেক গুরুজন থাকে যারা এদের সন্তানকে নিয়ে একটু সমস্যা ক্রিয়েট করে, তাই সন্তানকে খুব সাবধানে রাখুন। মকর রাশি মানুষদের এই সময়টা গুরুজনের স্বাস্থ্যহানি এগুলো হতে পারে, তাই খুব সাবধান থাকুন। যারা মকর রাশির মানুষজন বিয়ে করতে চাইছেন নতুন বছরে, তারা চেষ্টা করুন এপ্রিলের পর, মার্চের পর বিয়ের কোনো চিন্তা ভাবনা বা কথাবার্তা রাখার, তাতে অনেক বেস্ট পাবে। কারণ মকর রাশি যে 12th হাউস, সেই ঘরে এখন রবি শুক্রের একটা দারিদ্র যোগ হয়ে গেছে, যোগের কারণে প্রচন্ড পরিমাণে খরচ বেড়ে যাবে, হুটহাট করে শরীরের কোনো সমস্যায় ব্যয় পরিমাণ প্রচন্ড বেড়ে যাবে, তাই খুব সাবধান হওয়া উচিত বলে আমার মনে হয়। ঠিক। তারপর আমি চলে যাই কুম্ভ রাশি। আমাদের গ্রহরাজের রাশি প্রথমটা আগেটা ছিল মকর রাশি, আর তারপরটা গ্রহরাজের রাশি, রাশিতেই রাহুর অবস্থান। এটাকে বলা হয় এক প্রকার প্রেত বাধক যোগ তৈরি হয়ে আছে কুম্ভের ঘরে, অর্থাৎ কুম্ভ রাশির মানুষজন প্রচন্ড ভাবে মানসিক বিচলিত হয়ে আছে।
তার কর্মের জায়গায় সমস্যা, কর্মের জায়গায় কোনো মানুষকে সহ্য করতে পারছো না, হুম, হুম। এই ধরনের চিন্তা ভাবনা তোমাদের হবে। দ্বিতীয় শনির অবস্থান, আত্মীয় স্বজন তোমাকে খুব একটা ভালো চোখে দেখবে না। হুম, হুম। আত্মীয় স্বজনকে ভালো রাখার চেষ্টা করতে হবে এই সময়। মনোক্ষুণ্ণ করা যাবে না, কারণ আত্মীয় স্বজনকে না ভালো রাখলে একটুখানি সমস্যায় পড়তে হতে পারে। আর বাড়ির বাবার সাথে বাবার হেলথটাকে একটু ঠিক রাখার চেষ্টা করো। আর বাড়ির প্রিয়জনের হেলথ বা তোমার যারা আত্মীয় স্বজনের তাদের হেলথ একটু ঠিকঠাক করার চেষ্টা করতে বলতে, কারণ হেলথ খারাপ হলে অনেক মানুষের, কুম্ভ রাশি মানুষের প্রিয়জন বিয়োগ হতে পারে। হুম। তাই খুব সাবধান। সাড়ে একটা বেস্ট ফেজ চলছে, এই ফেজে তোমাদের টাকা পয়সার সোর্সটা হুট করে বাড়বে। আর মার্চ বা এপ্রিলের পর থেকে তোমরা একটা ভালো প্রতিষ্ঠান পাবে। হুম। সাথে যে এতদিন একটা কষ্ট ভোগ করছিল আধা কষ্টি, এই ধরনের সমস্যাটা আর থাকবে না মার্চের পর থেকে, এটা একদম আশা করা যায়। আর তারপর লাস্ট আমি কালপুরুষ রাশি চক্রের শেষ রাশিতে যাব, যেটা হচ্ছে মীন রাশি। হুম। মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর মীন রাশিতে এখন ডুয়েল সাইনে শনির অবস্থান হয়ে আছে, কারণ ডুয়েল সাইনে যদি শনির অবস্থান হয়ে থাকে, দেখতে পেলে তো আমি বলেছিলাম আগের পডকাস্টে যে রাজনৈতিক কোনোভাবে সারা হুম। শুধু আমাদের দেশে না, বিদেশেও রাজনৈতিক পালাবদল হতে পারে। দেখলে আমেরিকা কোনো না কোনো ভাবে একটা ঠিক। সরকারকে ফেলে দিল, ঠিক। আমি আগের হ্যাঁ, হ্যাঁ, বলেছিলাম। একদম বলেছিলে তুমি। হ্যাঁ, তারপরে কিন্তু সরকার পাল্টে গেল। হুম। তো সারা পৃথিবীর ক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তন, প্রশাসনিক দপ্তরের পরিবর্তন কিন্তু আনতে পারে এই শনি। হুম। বারবার একটা যুদ্ধ চুক্তি বা যুদ্ধ সমস্যা, খাদ্য সংকট কিন্তু এই বছর একটা দেখা দিতে পারে। খাদ্য নিয়ে একটা মধ্যবর্তী সময় খাদ্য নিয়ে সমস্যা, হুম। এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রাকৃতিক দুর্যোগ কিন্তু হঠাৎ এপ্রিল বা মার্চের পর একটা বাড়ার প্রবণতা কিন্তু থাকবে। প্রাকৃতিক দুর্যোগ বা ক্ষয় হওয়ার প্রবণতা থাকবে। তাই মীন রাশি মানুষজন এমনি সাবধান থাকো, কারণ সাড়ে একটা মধ্যবর্তী সময় চলছে। আর দ্বাদশে রাহুর অবস্থান আছে। আর সেক্ষেত্রে কি হয়, কেস, কোর্ট, এই ধরনের আইনি সমস্যা তো হুম। থাকে, আইনি জটিলতা থাকে। নিজের মানুষের কাছে কখনই তুমি ভালো কাজটা করেছো এটা বোঝাতে পারবে না। নিজের প্রিয়জন তোমাকে খারাপ ভাবে, কারণ আজকের দিনে সম্পর্ক নিয়ে বহু মানুষ টেন্স হয়ে থাকে। তো তাই প্রিয়জনকে ঠিকঠাক করে রাখার চেষ্টা করো, প্রিয়জনকে বোঝানোর চেষ্টা করো। এই সময়টা তোমাদের একটুখানি বৃহস্পতি মন্ত্র জপ করো, একটুখানি স্পিরিচুয়াল থাকো। দক্ষিণা কালীর যে ইষ্ট দেবতা আছে বা গুরুজ দেওয়ার যে মন্ত্র আছে, তোমরা সেই মন্ত্র পাঠ করো। হুম। এই মন্ত্র পাঠ করলে তোমরা অনেকটা বেনিফিটেড পাবে এই সময়, কারণ এই সময়টা খুব একটা তোমাদের ফরে নেই, কিন্তু আশা করছি এপ্রিলের পর থেকে এই সময়টা তোমাদেরও ভালো ফিরবে, কারণ বৃহস্পতি তোমাদের রাশির যে অধিপতি গ্রহ, তারা ভালো জায়গায় অবস্থানে আসবে। তাই তোমরা বেস্ট বেনিফিটেড হবে মার্চ বা এপ্রিলের পর থেকে। আর এই সময়টা চেষ্টা করো তোমাদের স্ক্রিন ঠিক রাখার, মানে একটু অ্যালার্জেটিক সমস্যা এই ধরনের স্কিনে আসতে পারে, স্কিন র্যাশের সমস্যায় তোমরা কিন্তু ভুগতে পারো। বারবার ডায়াগনোসিস করতে, মানে একটা ডাক্তার দেখিয়ে সমস্যা মিটবে না, বারবার ডক্টর চেঞ্জ করার প্রবণতা আসবে। তাই হেলথ নিয়ে তোমরা খুব সাবধানে থাকার চেষ্টা করো এই সময়। আমরা 12টা জাতক জাতিকা রাশি নিয়ে আজকে ডিসকাশনটা করলাম। আশা করি আপনাদের এখান থেকে কিছু না কিছু বেনিফিট হবেই। আপনারা সেইভাবে প্রিকশন আর সেইভাবে সবকিছু করুন যেভাবে আমরা গাইড করেছি। পরের টপিকে যাওয়ার আগে এটা বলে দিই যে অ্যাস্ট্রোলজার অনুপ পুরকায়তের সঙ্গে যোগাযোগ করতে গেলে নিচে দেওয়া ফোন নম্বরে আর নিচে দেওয়া অ্যাড্রেসে আপনারা গেলে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন। অবশ্যই যেগুলো আমরা বললাম, যেগুলো আমরা ডিসকাস করলাম, সেগুলো একটা ওভারঅল, তারপরে নক্ষত্র চার্ট যেগুলো রয়েছে সেই চার্ট দেখে, গ্রহ নক্ষত্রর পজিশন দেখে ফাইনাল সবকিছু বলা হয়, যেখানে মন্ত্র দেওয়া হয়, বীজ মন্ত্র থাকে, গুরু মন্ত্র থাকে, অনেক রকম মন্ত্র থাকে, সেগুলো দেওয়া হয়, তার সঙ্গে রেমিডিস গুলো দেওয়া হয়। তো নিচে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। এবার চলে যাই সেকেন্ড। দেখো, আজকের দিনে যদি তুমি রাহুকে নিয়ে আলোচনা করো, রাহু, তুমি আমাকে আগে একটু কথা বলছো রাহুকে নিয়ে। রাহুকে যদি দেখা হয়, রাহু এমন একটা গ্রহ যে তোমাকে আজকের দিনে একটা টপ জায়গায় নিয়ে যেতে পারে, আবার রাহুই তোমাকে ফাটকা জায়গা দিতে পারে, আবার ফাটকা জায়গা থেকে তোমাকে নামিয়ে দিতে পারে। এই রাহুকে আমি বলি আজকের দিনে, কারণ কলির রাজা হচ্ছে রাহু। আজকের দিনে ইলেকট্রনিক্স গ্রহ, গ্যাজেট এগুলো তো অনেক বেড়েছে। তো সেক্ষেত্রে ইলেকট্রনিক্স গ্যাজেটকে তোমরা ভালো রাখতে চেষ্টা করতে হবে, কারণ তোমাদের ফোনের ওই যে ভাঙা গ্লাসটা নিয়ে দেখেছি বহু মানুষ আমার কাছে আসে, তো এটাও কিন্তু একটা খারাপ রাহুর প্রভাব। এমনিতেই আমরা ভাঙা জিনিস রাখতে চাই না, রাখতে পছন্দ করি না। আমি একটাই ভাঙা জিনিস নিয়ে আমি একটা জিনিস বলতে চাই, একটা জিনিস শেয়ার করতে চাই। আমারই চেনা জানা একজন আছে, রিসেন্টলি
তারও চোখে পড়েনি, তার বাড়িতে ভাঙা নটরাজের মূর্তি সে রেখে দিয়েছিল। এবার তার চোখেও পড়েনি, এবার হঠাৎ করে একদিন আমাকে এসে বলছিল, বলতে বলতে তখন তার মাথায় স্ট্রাইক করলো, আরে আমার তো বাড়িতে নটরাজের মূর্তিটা একটু ভেঙে গেছিল। তো তখনও বলছিল যে আমার বাড়িতে না আমি খুব নেগেটিভ ফিল করছি, মানে আমার যে রুমে নটরাজের মূর্তিটা রেখেছিল আমি খুব নেগেটিভ ফিল করছি ঘরে ঢুকলে পর, ঘুমে প্রবলেম হচ্ছে, বা তারপরে শারীরিক প্রবলেম হচ্ছে, খিদে পাচ্ছে না, ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। তো তারপরে বলার পরে যে ওটাকে জলে দিয়ে দেওয়ার পরে এখন বলছে অনেকটা পজিটিভ ফিল করছি। তো এই যে ভাঙা জিনিস একদম রাখা একদম উচিত নয়। উনি দেবতা, হ্যাঁ, শিবের একটা রূপ। এবার কি হচ্ছে, আলটিমেটলি দেখো যতক্ষণ মূর্তিটা রয়েছে ততক্ষণ মূর্তিটার মধ্যে দেবতা রয়েছে, যদি ভেঙে যায় তখন তো দেবতার বাস থাকে না। হ্যাঁ, একদমই তাই। কিন্তু একটা জিনিস আমি দেখেছি দাদা, সেক্ষেত্রে বহু মানুষ বাড়িতে শক্তি মূর্তি রাখে, এক্ষেত্রেও কিন্তু আমার একটা না আছে। তার কারণ তুমি কোনো দেবতা বা দেবীর মূর্তি রাখতে গেলে এক্ষেত্রেও কিন্তু একটা অধিকার বা কোনো নিজের বাড়ির যে ব্রাহ্মণ আছেন, যিনি পুরোহিত, তাকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করে বাড়িতে মূর্তি রাখো। কারণ অনেক মূর্তি আছে যাদের, বা অনেক দেবতা আছে যাদেরকে ঠিকঠাক তুমি সেবা বা সেবাই না করতে পারলে তারা কিন্তু অনেক রুষ্ট হয়ে তোমাদের খারাপ প্রভাব দিতে পারে। কারণ আমি ছোট করেই বলি, তুমি বাড়িতে দক্ষিণাকালী ফটো না, তুমি বাড়িতে দক্ষিণাকালীর মূর্তি রাখলে, হ্যাঁ, তো সেক্ষেত্রে মায়ের স্তবতথ্যে দেখা যায় মা মদ্য মাংস বলিপ্রিয়, মা রুধিপ্রিয়ে। এবার ধরো তুমি তাকে রুধিপ্রিয়ের সেক্ষেত্রে বলিদান করছো না, সেক্ষেত্রে তো মায়ের যে কাছের যে ডাকিনী যোগিনী আছেন তারা তো রুষ্ট হচ্ছেন, ঠিক, তো তারা তো তোমাকে খারাপ প্রভাব দেবে। একদম একদম। তো তাই অবশ্যই তোমাদের যে ব্রাহ্মণ বা পুরোহিত যিনি আছেন বা গুরু আছেন, গুরুর থেকে জিজ্ঞাসা করি তারপর তোমরা তোমাদের বাড়িতে মূর্তি রাখো। আমি কোনো ফটো রাখার কথা কিন্তু বলিনি, ফটো তোমরা রাখতেই পারো, সেটা কিন্তু শোবার ঘরে না, শোবার ঘরের বাইরে রাখো। আর মূর্তি রাখতে গেলে অবশ্যই তোমরা তোমাদের গুরুর আদেশ বা নির্দেশ নিয়ে তোমরা এই কাজটি করো, নাহলে কিন্তু হিতে বিপরীত হবে, জীবনযাপনের মানটা 1 সেকেন্ডে পাল্টে যেতে পারে। ঠিক ঠিক। এবার একটুখানি আলোচনা করি যেটা মেইন টপিক, যেটার জন্য আমাদের ভিউয়ার্সরাও বসে আছে, আমিও বসে আছি, সেটা হচ্ছে জগন্নাথ দেবকে নিয়ে আমরা তুমি আমাকে বলছিলে যে কিছু কথা তুমি বলতে চাও এই পডকাস্টে, যেটা কোনো পডকাস্টে আজ পর্যন্ত তুলে ধরা হয়নি। তুলে ধরা এটাই ফার্স্ট বোধহয় জগন্নাথ দেবকে নিয়ে এমন একটা আলোচনা হবে যেটা আমার পডকাস্ট টিআরসি পডকাস্টেই আলোচনাটা হচ্ছে। তো পুরোপুরি আমি তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি আজকে একটা বিষয়ে বলতে চাইছো কথা যেটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? তো একটু তুমি যদি দেখো, জগন্নাথ দেব মহাপ্রভু, জগন্নাথ দেবকে নিয়ে আমি এমন একটা কথা আজকে বলবো, সেক্ষেত্রে সবাই একটু ভাবুক হবে। কারণ জগন্নাথ দেবের সঙ্গে না অনেকগুলো গ্রহ জড়িয়ে আছে। জগন্নাথ দেবের যদি দুটো চোখকে দেখা হয়, চন্দ্র আর সূর্য বলা হয়। জগন্নাথ দেবের কিন্তু দুটো চোখ কখনো বন্ধ হয় না, কারণ উনি নিমেষ তাকে কখনো দেখতে পাবেন না, সেই জন্য দুটো চোখ বন্ধ হয় না। যারা এই সাড়ে সাতি বা শনির দশা বা রাহুর দশায় কষ্ট পাচ্ছেন, আমি আজকে থেকে তাদেরকে বলবো আপনারা জগন্নাথ দেবের শরণাপন্ন হন। কারণ আমরা ভারতবর্ষের যারা, আমরা পশ্চিমবঙ্গ বা আমি অনওয়ার্ড পশ্চিমবঙ্গকেই বলছি, আমরা যে জায়গাটায় থাকি সেটা হচ্ছে বিষ্ণুক্রান্তা লোকে। ভারতবর্ষকে 3টি ক্রান্তায় ভাগ করা আছে, অর্থাৎ বিষ্ণুক্রান্তা, অশ্বক্রান্তা, রথক্রান্তা। অর্থাৎ আমরা যে জায়গাটায় থাকি এটা হচ্ছে বিষ্ণুক্রান্তা। তাই বিষ্ণুর নাম সবসময় করা উচিত। আর আমাদের জগন্নাথ দেব যে যন্ত্রটার উপরে বসে আছে না, সেটা হচ্ছে স্বয়ং দক্ষিণাকালী। আচ্ছা, যে দক্ষিণাকালী আমাদের মহারাজ শনিদেবের ইষ্ট দেব যাকে বলা, যিনি যে কালীর শরণাপন্ন হলে যিনি সমস্ত সমস্যাকে একটু তারণ করার চেষ্টা করেন, সমস্যা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাই জগন্নাথ দেবের একটা মন্ত্রী আছে, উগ্রতারা শূলপাণি সুভদ্রা ভুবনেশ্বরী নীলা দৌত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালী। অর্থাৎ জগন্নাথ দেব কিন্তু একদম সাক্ষাৎ দক্ষিণা কালী। তো যদি আপনারা এই সাড়ে সাতি বা শনির দশায়, এই কলিতে বিষ্ণুই আমাদের অনেকটা খুব কাছের বা আরাধ্য দেবতা বিষ্ণুদেব, যদি বিষ্ণুর নাম স্মরণ করেন, জগন্নাথ দেবের নাম স্মরণ করেন, আপনাদের সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে পারে আমাদের স্বয়ং বিষ্ণু, স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেব। কারণ উনি স্বয়ং দক্ষিণা কালী রূপে পরিচিত। আবার আপনারা যদি আপনাদের শুক্রকে ভালো রাখতে চান, আপনারা সুভদ্রার নাম করতে পারেন। সুভদ্রা কিন্তু সাক্ষাৎ ভুবনেশ্বরী। হ্যাঁ, আর যিনি
বলরাম আছেন, উনি একদম সাক্ষাৎ উগ্রতারা। আর যদি বলরাম এর নাম করেন আপনারা, আপনাদের বৃহস্পতি অনেক পাওয়ারফুল হবে, কারণ তারা হচ্ছে আমাদের বৃহস্পতির আরাধ্য দেবী। তাই আপনারা একদম জগন্নাথ দেবের শরণাপন্ন থাকুন এই কলিতে। এই কলিতে যদি জগন্নাথ দেবের নাম করেন, বিষ্ণুর নাম স্মরণ করেন, 100% আপনাদের যা ওভারঅল সমস্যা চলছে সেই সমস্যা কিন্তু দূরীকরণ হবে। ঠিক ঠিক, কারণ আমার তুমি বলতে বলতে আমার একটা জিনিস না মাথায় খুললো। আমাদের জগন্নাথ দেব যেখানে থাকে পুরী, একদম পুরীতে দেখবে শ্রীক্ষেত্র বলা হয়। মায়াবী, খুব প্রচন্ড মায়াবী এমন একটা মন্দির, যে মন্দিরে ধ্বজা উল্টো দিকে যায়, হ্যাঁ মানে হাওয়ার উল্টো দিকে যায়। মন্দিরের যে চূড়া আছে, চূড়ার উপর দিয়ে কোনো প্লেন পাখি কেউ যায় না। যায় না। মানে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করার একটা পদ্ধতি আছে, সেখানে প্রাণটাকে আবার নিয়ে আসার একটা পদ্ধতি রয়েছে। সেখানেও এমন একটা সিঁড়ি আছে, যেই সিঁড়িতে যদি পা পড়ে যায়, তুমি যত পুণ্য কামালে সেগুলো চলে যায়। কারণ ওখানে স্বয়ং যমরাজ একদম একদম থাকেন। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, হনুমানজি একদিকে রয়েছে, যিনি পাহারাদার হিসাবে রয়েছেন সমুদ্রকে আটকানোর জন্য। একদম, কারণ যদি তুমি সায়েন্টিফিক দেখো, সমুদ্র থেকে জগন্নাথ দেবের মন্দিরটা অনেক নিচু। সমুদ্র চাইলেই কোনো না কোনো ভাবে আঘাত আনতে পারে, কিন্তু কোনোদিনও সেটা সম্ভব নয়। স্বয়ং মহাপ্রভুর একটা অশেষ কৃপা, জগন্নাথ দেবের অশেষ কৃপা। আর জগন্নাথ দেব আমাদের স্বয়ং তন্ত্রের একটা দেবতা। ঠিক ঠিক, দক্ষিণা কালী স্বয়ং যন্ত্রের উপরে বসে আছেন উনি। ঠিক ঠিক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আর এই কদিন আগে আমি দেখেছিলাম বা পোস্ট করেছিলাম আমি একটা সোশ্যাল মিডিয়ায়, দেখবে জগন্নাথ দেবের চারিদিকে একটা ঈগল, গরুর দেব বলা হয়, ঈগল দেখবে একটা পতাকা নিয়ে প্রদক্ষিণ করছিল। তো এতেও কিন্তু জগন্নাথ দেবের একটা জায়গায় বা বিশ্বাস মল্লিকাতে লেখা আছে যে ওই ঈগল যখন ধ্বজা নিয়ে ঘুরবে, তারও কিন্তু একটা বিস্তর বর্ণনা দেয়া আছে, বুঝতে পারলে? তো যখনই ওই পুরীর জগন্নাথ দেব মন্দির আর শ্রীক্ষেত্র এমন একটা জায়গা, ওখানে প্রতিটা ইশারা কিন্তু বা পরবর্তীকালে আমাদের কি কি হতে চলে যাবে, ভালো কিছু না খারাপ কিছু, প্রতিটা ইঙ্গিত কিন্তু জগন্নাথ মন্দির থেকে একদম শুরু হয়। কাশ্মীরের যে আমাদের বাঙালিদের হত্যা করা হলো, তার আগেই কিন্তু এই শ্রীক্ষেত্র জগন্নাথ দেবের মন্দিরে ওই পতাকা নিয়ে একটা প্রদক্ষিণ করা দেখা গেছে। একটা ঈগল স্বয়ং চারিদিকে একটা পতাকা ছিঁড়ে প্রদক্ষিণ করছে। ওই জন্যই বললাম না, মানে খুব মায়াবী, খুব মায়াবী। তোমাকে বুঝতে হবে ইশারা, ভগবান তো নিজে এসে স্বয়ং তোমাকে দর্শন দেবে না, একদমই তাই, কোনো না কোনো রূপে, কোনো না কোনো ইশারায় তোমাকে কিন্তু বাঁচাবে বা তোমার সঙ্গে কিন্তু কথা বলবে। একদমই তাই, কথা বলবে। আর প্রতিটা ইশারাই আমরা পাই। কদিন আগে জগন্নাথ দেবের মন্দির নিয়ে প্রচন্ড কথা হচ্ছিল, সেক্ষেত্রেও বলা যায় যে জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে বা কোনো জায়গায় বলি হয় না, কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে বিমলার মন্দির আছে, যেখানে বলি হয়। আচ্ছা, সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে আচ্ছা বলি হয়, যে মন্দিরের প্রসাদই হয়ে ওঠে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। অনেক অনেক কিছু আছে যেগুলো কমন মানুষরা জানেন না, তারা শুধু সেটাই জানেন যেটা তাদেরকে জানানো হয়। হ্যাঁ, এই বললাম না তোমাকে যে ঈগল একটা পতাকা ছিঁড়ে পুরীর মন্দির প্রদক্ষিণ করছিল, এটা কিন্তু একদম ভবিষ্যৎ মল্লিকাতে লেখা আছে যে এই ধরনের যখন পরিস্থিতির সম্মুখীন হয়, যে সারা পৃথিবী একটা চ্যালেঞ্জিং এর সম্মুখীন হয়। ভবিষ্যৎ মল্লিকার শ্লোকটা আমি ছোট করে বলি, যে বলা আছে, যবে পতাকা পতনে বাজে শঙ্খ, ঈগলের ন্যায় লুপ্ত ধ্বজা ভঙ্গ, দেবালয়ে অস্থির হয় বায়ু, বিশ্বে চলিবে ক্লান্তি ক্লারু। অর্থাৎ এই শ্লোক অনুযায়ী দেখা যায় যে সারা পৃথিবীর যে এই ঘটনা যে যখন ঘটেছিল, সারা পৃথিবীতে দেখো একটা যুদ্ধকালীন পরিস্থিতি, একটা খাদ্য সংকট দেখা দিয়েছে, একটা এই তারপরে যে একটা ন্যাচারাল ডিজাস্টার, সুনামি হয়েছে, ভূকম্পন হয়েছে। দেখো এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। তাই জগন্নাথ মন্দিরের প্রতিটাই ভবিষ্যৎ মল্লিকা, আর প্রতিটা ঘটনা আমাদের সারা, শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীর জন্য বার্তা বয়ে নিয়ে আসে। এমন একটা স্থান ওটা, এমন একটা জায়গা, এমন একটা পীঠ। তাই এই কলিতে সব থেকে ভালোভাবে যদি কোনো মানুষ বাঁচতে চায় বা সমস্যার থেকে মুক্তি পেতে চায়, অবশ্যই তোমরা
জগন্নাথ দেবের শরণাপন্ন হও, কারণ জগন্নাথ দেব এই কলির এমন একটা দেবতা যিনি আমাদের এই যে কান্তা, যে পশ্চিমবঙ্গের মানুষ বিষ্ণু কান্তা লোকে বসবাস করি, আর সেই বিষ্ণুর নাম আমি সবসময় স্মরণ করছেন, জগন্নাথ দেবের নাম বলছেন, আপনাদের 100% ভালো যাবে। আর এই জগন্নাথ দেব সাক্ষাৎ দক্ষিণাকালী, ঠিক ঠিক ঠিক। যিনি শনির ইষ্ট, আর শনির প্রকোপ থেকে আপনাদের সমস্যা থেকে বাঁচাবে। অনেক টিপস পেয়ে গেছে আজকে আমাদের ভিউয়ার্সরা। তোমাদের কেমন লাগলো আজকের এপিসোডটা সেটা আমাদেরকে জানাবে। আজকের এপিসোডে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, একদম ঠিক আছে। 12টা রাশি তারা এবছর কেমন যাবে, তাদের যাদের ভালো যাবে না তারা কি করতে পারে সেটা, তার সঙ্গে বিষ্ণুকান্তা, এই যে আমাদের জগন্নাথ দেবের যে মায়া, এই যে জগন্নাথ দেবের যে মন্দির, একদম, আর সেক্ষেত্রে জগন্নাথ দেব, সেক্ষেত্রেও জগন্নাথ দেব একদম। একদম। আর সেটা নিয়ে এই যে আমাদের যে উনি যেখানে বিরাজমান রয়েছে, আর তার যে আরেকটা রূপ, সেইগুলোর বর্ণনা আজকে আমরা পেলাম, যেটা বর্ণনা কিন্তু অনেকেই জানে না। যেমন আবার একটা ছোট করে বলি, জগন্নাথ দেব যখন একে স্নান করে, দেখবে একটা হাতির মতো সুর পরানো হয়, যেটাকে ওরা মানে উড়িয়া ভাষায় হস্তি বেশ বলা হয়, হস্তি বেশ। জগন্নাথ দেব কিন্তু স্নানের সময় গণেশ রূপ ধারণ করেন। অনেক ইতিহাস রয়েছে। আবার জগন্নাথ দেব যখন খায় বা আহার করে, প্রচুর খাবার লাগে জগন্নাথ দেব, প্রচুর মহাপ্রসাদ, প্রচুর ভোগ দিতে হয় জগন্নাথ দেবকে, তখন তিনি ভৈরব। ঠিক। জগন্নাথ দেব স্বয়নে বিষ্ণু। জগন্নাথ দেবের প্রতিটা রূপ আছে। এই আজকে ধরো জগন্নাথ দেবকে যখন মন্দির থেকে বার করা হয়, মাথায় একটা মুকুট পরানো, এটাকে বলা হয় টাইহা। টাইহা কি, এটা ছোট্ট করে আমি গল্পটা বলি, কারণ আমার জগন্নাথ দেব সবসময় আমার কাছে একদম প্রাণে, মনের প্রাণে মহাপ্রভু। তো বলি কারণ জগন্নাথ দেব যখন বিষ্ণু বা স্বয়ং শ্রীকৃষ্ণ দেব ব্যাজের হাতে মৃত্যুবরণ করে, স্বয়ং অর্জুন কে বলা হয়, এই গল্প তো সবারই মোটামুটি জানে, অর্জুনকে বলা হয়, তখন তো তার হৃৎপিণ্ডটা ভেসে আসে। তো সেক্ষেত্রে সেই জগন্নাথ দেবকে পায় কিন্তু একমাত্র শবর জাতির লোক, উড়িষ্যার, যারা শিকার বা জেলে ছিলেন, জেলে মাছ শিকার করতো। তো তারপর থেকে সেখানে জগন্নাথ দেব থাকেন। রাজা ইন্দ্রদুগ্ন তখন বিষ্ণুর বড় উপাসক ছিলেন, বিষ্ণুকে প্রচন্ড পরিমাণে পাবেন, বা বিষ্ণুর নাম সবসময় রাজা নাকি ইন্দ্রদুগ্ন করতে থাকতেন। তো তখন অলরেডি মন্দির বানিয়ে ফেলেছে, কিন্তু বিষ্ণুকে পাচ্ছে না। বিষ্ণুকে পাবে, বিষ্ণুর স্বপ্নাদেশ করে যে আমি সগর জাতির ওখানে আছি, সগর জাতি ওখানে আছি, ওখান থেকে আমাকে নিয়ে আয়। তখন রাজা ওখানে গিয়ে জগন্নাথ দেবকে নিয়ে আসেন, কিন্তু জগন্নাথ দেব তো রূপ তো পায় না। ঠিক। তো আবার স্বপ্নাদেশ করে, বাবা তোমার রূপ আমি কিভাবে বানাবো হে দেবতা? তখন জগন্নাথ দেব বলেন, আমি একজনকে পাঠাবো, স্বয়ং বিশ্বকর্মা, সে আমার রূপ বানাবে। সে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন রাখে, যেখানে নিয়ম রাখে, যেখানে তাকে প্রবেশ করা যাবে না, তো রাজাকে, রাজার ওয়াইফকে, বউকে প্রবেশ করা যাবে না মন্দিরের ভিতরে। জগন্নাথ দেবকে বানাবেন বিশ্বকর্মা। 3 দিন 4 দিন 5 দিন অতিক্রম করে যাচ্ছে, সেখানেও কিন্তু জগন্নাথ দেবের মূর্তি বানানো চলছে। একটা সময় নিজের ধৈর্য ধরে না থাকতে পেরে, তারা এতটাই ভালোবাসে যে কিভাবে দেবতাকে বানাচ্ছেন আমি সেটা নিজের রূপে দেখতে পাচ্ছি না, এটা রাজার একটা অতৃপ্ত হচ্ছিল। তো দরজা ভেঙে ঢুকে যায় সেনাপতিকে বলে। তো তারপর ওখানে বিশ্বকর্মাকে দেখতে পাওয়া যায়, আর দেখা যায় জগন্নাথ দেব, যাকে আমরা বর্তমানে দেখি, একটা ইনকমপ্লিটেড অবস্থায় পড়ে আছে। তো তখনও কিন্তু রাজা ইন্দ্রদুগ্ন বলেন যে হে দেবতা বিষ্ণুদেব, এই কেমন আপনি রূপ আমাকে দিলেন? তখন কিন্তু আবার স্বপ্নাদেশ করেন রাজা ইন্দ্রদুগ্ন যে আমি কলিতে তোর ওই জায়গায় এই রূপেই বিরাজমান থাকবো। ঠিক, একদম সুন্দর বর্ণনা জগন্নাথ দেব। তাই আমি আবারও বলি, জগন্নাথ দেবের নাম সবাই স্মরণ করো, একটাই কথা সারাদিন তোমরা বলতে থাকো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এর থেকে বেশি কিছু বললে আরো বেশি বলা হবে, কারণ প্রচুর জগন্নাথ দেব এমন একটা তন্ত্রের দেবতা, তন্ত্রের হিসেব আছে, যেখানে আমরাও যাই সাধনার জন্য জগন্নাথ দেবের কাছে। তো আমি শেষ কথাই বলি, সবকিছু শেষে, দিনের শেষে জয় জগন্নাথ। আমার খুব ভাল লাগে জানো তো, আমি তোমাকে শেষ করার আগে একটা ইনসিডেন্টও বলছি। আমি একটা জিনিস হচ্ছে কি, যখনই আমি কোনো মন্দিরে যাই না, যদি আদেশ না পাই আমি যেতে পারি না, একটা টান, টানে। তুমি এটা আমাকে বলেছিলাম। যখন আমি বেনারস গেছি তখন আমাকে টেনেছে, যখন আমি পুরী গেছি তখন আমাকে টেনেছে। তো এই বিভিন্ন যে তীর্থস্থানগুলো আছে, যতক্ষণ আমার ডাক আসে ততক্ষণ আমি পৌঁছাতে পারি না। যারা চেষ্টা করে এরকম এটাকে, তারা কোনোদিন সাকসেসফুল হতে পারেনি সেই যাত্রায়। না, তুমি জানো তো, এবার আমি একদিন গেছি, একটা অরার টান আছে, বা বলে না যে এখন তোমার সময় হয়েছে আমার সঙ্গে দেখা করার, একদমই ঠিক আছে, তো তখন তুমি যাবে।
হ্যাঁ, তুমি যতই হাজার টিকিট কেটে নাও, তুমি দেখবে তোমার টিকিট ক্যান্সেল Cancel হয়ে হয়ে যাচ্ছে, তুমি হয়তো। টিকিট পাবে না। তুমি তার মানে কি, তোমার এখনো সেই ডাকটা আসেনি। সেটাই। অনেকে না মন খারাপ করে ফেলে যে আমি যেতে পারছি না, আমি যেতে পারছি না। তাদেরকে বলবো ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। সেই সময় তোমার ডাক আসবে, তুমি 100 বার ওখানে পৌঁছাতে পারবে, আর কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না। না, কোনো বাধাই আটকাতে পারবে না। আর সেই মুহূর্তে টিকিট কিভাবে হবে বা কিভাবে যাবে সব হয়ে তিনি যাবে। তিনি সবকিছু জোগাড় করাবেন। সব করে দেবে। কারণ তারাপীঠের ক্ষেত্রেও দেখেছি আমরা, যে হুম। তারাপীঠ সাধনার ক্ষেত্রে যাই বা তারাপীঠে তন্ত্রের ক্রিয়াকলাপের উদ্দেশ্যে যাই, দেখেছি অনেক মানুষজন তারাপীঠ যাবো বলে, বাট বলে আমি যেতে পারছি না। এখন তোমাকে মা টানাচ্ছে না। একদম। মা যেদিন তোমাকে টানাবে, সেদিনকে তোমাকে তুমি পৌঁছে যাবে সেদিনকে। কোনো শক্তি আটকাতে পারবে না। একদম। যদি আর তারাপীঠস্থ তো মানে তন্ত্রের যেমন ব্যাপার, সেক্ষেত্রে উনি তারণকারী, তারা বৃহস্পতির অধিষ্ঠাত্রী। হুম হুম। তো তারাপীঠ ওই জায়গাটা পৌঁছানো মানে না, তোমার বৃহস্পতি, তোমার নবগ্রহ এমনি ভালো ভালো রেজাল্ট দিতে শুরু করে। তাই ওই জায়গাটা যাওয়াটা পর্যন্ত না খুব টাফলিকাল হয়ে পড়ে। একদম। তারপর কিন্তু তুমি একটা পজিটিভ অরা নিয়ে ফেরো। আমি যেরকম বলছি, আমি যখন গেছিলাম, আমি এমন ভাবে মন্দিরে প্রবেশ করলাম, মানে সে অন্য মানে কোনো লাইন নেই, কিছু নেই, আমি প্রবেশ করলাম সেখানে। আহ মানে যতক্ষণ আমি চাইছি দাঁড়িয়ে নাম, দেখতে পাচ্ছি জগন্নাথ দেবকে। মানে অনেক সময় হয় না যে এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান, ওই জিনিসটা হয়নি। আমাকে 4-5টা পান্ডা একদম ঘিরে ধরলো, বললো আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দেখতে থাকুন, প্রভুর চোখের দিয়ে তাকিয়ে এটাই থাকুন। মহাপ্রভু দর্শন। এটা হলো। হ্যাঁ। এবার হওয়ার পরে বাইরে আসলাম, এবং ওখানে তুমি জানো তো ভোগ তো দেওয়াই হয়। এমন কিছু মন্দির আছে যেখানে কোনোদিন অন্ন শেষ হয় না। না, আমার ক্ষেত্রে তাই। মানে ঠিক আছে। জগন্নাথদেব যতবার গেছি, আমার অনেক মানুষজন গেছে, তো ওই খাবার মানে প্রসাদ তো অনেক কিছু, অনেক মানুষজন, বহু মানুষকে নিয়ে চলে যায়। আমি যখন বলি প্রসাদ ওই ওইটুকু পেলি, ওটাকেই তোর একদম ওইটুকুনি পেলেই হলো। কিন্তু মানুষের তো সেটা হয় না। তো সেক্ষেত্রে ওরা বলেছিল যে এটা প্রসাদ একটু বেশি করেই বলা হোক, যেক্ষেত্রে আমরা কিন্তু আলটিমেট নট এন্ড হবে না। শেষ করতে পারিনি। এবার আমি তোমাকে বলছি, তারপর আমি যখন মহাপ্রসাদ আমি যখন পেলাম, আমার না ক্ষীর খেতে খুব ভালো লাগে। মানে উড়িষ্যায় গেলে বা পুরীর মন্দিরে গেলে তুমি দেখবে একটা স্পেশাল ক্ষীর হয় মন্দিরের, অসম্ভব ভালো খেতে। ঠিক আছে, তো সেটা পেলাম। আর একটা জিনিস আমি সবাইকে বলবো, যখন তোমরা কোনো প্রসাদ নেবে না, প্রসাদটাকে নষ্ট করবে না, প্রসাদটাকে খাবে। একদম তাই। ঠিক আছে, কারণ এটা পজিটিভ অরা থাকে। ওটা ওটা একটা ভোগ, ওটা ওটা প্রভুর ভোগ। আমি অনেককে দেখেছি খেতে পারে না, নষ্ট করে ফেলে, সেটা খুব বাজে, সেটার জন্য নেগেটিভ এফেক্ট হয় জীবনে। আর তারপরে পরের বছর আমার ডাক আসেনি, মানে যাওয়ার আর ডাক আসেনি, মানে সেই দর্শন করার পর আর ডাক আসেনি। কিন্তু আমার না খেতে ইচ্ছা করছিল সেই ক্ষীরটা, যেটা আমি একমাত্র ওখানে মহাপ্রসাদে পেয়েছিলাম। বিশ্বাস করো না, তা 1 সপ্তাহের মধ্যে পুরী থেকে একজন আসে, চেনা পরিচিতই, সে ওই ভোগটা নিয়ে আসে, মানে ওই 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 ক্ষীরটা নিয়ে আসে আমার জন্যে। 2-3 দিন পর আসে সেই ভোগটা, ওরকমই টেস্টি আর ওরকমই খেতে আমি খেতে পারলাম। মায়ের কৃপা, বললাম তো। মানে তুমি যদি মানে প্রভুর প্রতি যদি লিপ্ত হয়ে যাও, একদম লীন হয়ে যাও, একদম প্রভুর মধ্যে চলে যাও, যখন বলে না যে ভক্তের ভগবান কেন বলা হয়, ভক্তের ডাকে ভগবান। একদম। আর আমার ক্ষেত্রে এরকম মানুষ বলেছে যে আমি গেলাম মন্দিরে, বাট জগন্নাথদেব ওই এক ঝলক, মানে এক ঝলকই আপনাকে দেখাতে যে ওনার রূপ, ওনাতেই যে আপনি পেয়ে গেছেন না, আপনি সাক্ষাৎ দেবতা দর্শন পেয়ে গেছেন, এরপর আর কিছু হয় না। এইভাবেই তো তোমার সঙ্গে কথা হয়, এই যে স্বপ্নে আদেশ দেওয়া। তুমি কোনো আদেশ পেলে তুমি স্বপ্নে পাবে, বা ফোনের মাধ্যম দিয়েও তুমি অনেক সময় পেতে পারো। ধরো তোমার মন খারাপ আছে, তুমি ফোনে রিলস ঘাটছো, তুমি এমন রিলস তুমি দেখতে যাবে, তোমার মন ঠিক হয়ে যাবে। হ্যাঁ হয়, মন ঠিক আছে। তারপর ধরো তোমার ক্ষেত্রেই বলছি, ধরো মনে হচ্ছে 0.5 ঘন্টা আগে থেকে যে পার্থদাকে একটা ফোন, পার্থদার ফোনটা চলে এলো আমার ফোনে, এটা হচ্ছে অরা কানেক্ট। একদম। তোমার অরা আমার অরাকে অ্যাঞ্জেল গাইডেন্স দিয়ে বলছে যে এখন কথাটা হয়তো বলা উচিত। তো তাই জগন্নাথ দেব, মহাপ্রভু, তারপর একদিন আসবো আমি তোমার নেক্সট পডকাস্টে, সেটা বলে দিই। আমার বাড়ি তারকেশ্বর, আর বাবা তারকনাথ ভয়ঙ্কর ভাবে সমস্যাকে দূর করে। আমার বহু সমস্যা এমন গেছে, যিনি সমস্ত সমস্যাকে দূর করে দিয়েছেন। এর একটা বিস্তর গল্প আছে, এটা আমি এই পডকাস্টে আর বলবো না, কোনো নেক্সট পডকাস্টে বাবা তারকনাথের এমন একটা আমি গল্প বলবো, মানে অরিজিনাল রিয়েল, তোমাদের যারা দেখবে তোমাদের লাইফকে বদলে দিতে পারে, বা ওই জায়গাটায় গেলে তোমাদের জীবন কতটা পাল্টে যেতে পারে, আমি সেটা নিয়ে বলবো। কারণ ওই জায়গার কিছু জায়গা আছে, কোন জায়গার সাথে কানেক্টেড, কোন দেবাদিদেবের সাথে কানেক্টেড। আমি এটাও বলি তোমাদেরকে ছোট করে, বাবা তারকনাথ এমন একটা দেবী, এই দেবতা, যিনি স্বয়ং কৈলাসের সাথে কানেক্টেড, স্বয়ং বেনারসের সাথে কানেক্টেড। আমার মনে পড়ে গেল বাবা তারকনাথের একটা মন্ত্র। বাবা তারকনাথের মন্ত্র সবাই পাঠ করতে পারেন, আমি বলতে পারি। সেটা হচ্ছে
নমস্তারকুনাথায় ভক্তানাম অভয় চ করুণাপূর্ণ নেত্রায় শঙ্করায় নমো নমঃ। উৎপত্তি স্থিতি সংহারম কারণম করুণাকরম মম হৃদয় সর্বস্বম নমামি তারকেশ্বরম। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। মহাদেব। এই মন্ত্র পাঠ করলে বাবা তারকনাথ আপনাদের সমস্ত সমস্যাকে কিন্তু তারণ করে দেবে, করুণা করে দেবে। আপনারা এই মন্ত্র পাঠ করতে পারেন প্রতিদিন। আর তারকনাথের স্পেশাল এপিসোড নিয়ে আমি আসবো তোমার পডকাস্টে আবার একটা কোনো সময়, যদি কখনো ডাকো তুমি। আমার সঙ্গে দেখো, আমার স্টুডিও অলওয়েজ ওপেন ফর ইউ। আমি এটা বলছি যে আমরা যেভাবে বললাম না যে অরা কানেক্টেড, তুমি একটা কথা বললে, আবার একটা পডকাস্ট হবে, একটা নতুন কিছু নিয়ে, বাবা তারকনাথকে নিয়ে হবে একদম। আর আপনাদেরকে বলছি, আপনারা কোথা থেকে দেখছেন এপিসোডটা সেটা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যাওয়ার আগে বলে দিচ্ছি, কেউ যদি অ্যাস্ট্রোলজার অনুপের সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে দেওয়া ফোন নম্বরে, আর ওনার 4টে চেম্বার রয়েছে, তারকেশ্বরে রয়েছে, আমাদের নাগেরবাজারে রয়েছে, কলকাতায় রয়েছে, আর তারাপীঠে রয়েছে। এই 4টে জায়গায় কিন্তু আপনি দেখাতে পারেন এসে। আর আপনাদের যে কোনো প্রবলেম, অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম বা তন্ত্রর কোনো যদি সমস্যা হয়ে থাকে আমার সঙ্গে, সেটারও কিন্তু আপনি সলিউশন পাবেন। তবে যাওয়ার আগে আমার তরফ থেকে আমি বলে দিচ্ছি যে টিআরসি পডকাস্ট আর অ্যাস্ট্রো ক্রিস্টালস এখন কোলাবোরেশন করেছে। আমাদের তরফ থেকে আমি তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই। আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালস এর তরফ থেকে আমরা চাইছি যে আমাদের নিজস্ব বানানো যে ব্রেসলেটটা আছে আর যে নেগেটিভিটি রিমুভার যেটা রয়েছে, এই দুটো আমি তোমাকে কিন্তু দিতে চাই। আর এটা তুমি পড়িয়ে দাও আমাকে, তুমি ধারণ করো, তুমি পড়িয়ে দাও। দাদার দেওয়া উপহার খুব ভালো। আর যার মধ্যে যে ক্রিস্টালটা আমি দেখলাম, যার মধ্যে অরিজিনালিটি আছে। একদম। আমি চাই আপনারাও আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালসে গুগলে পেয়ে যাবেন অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউম। সেখানে এসে কিন্তু আপনি এরকম ক্রিস্টালস দেখতে পারেন যেগুলো অথেন্টিক, জেনুইন, অরিজিনাল ক্রিস্টাল। তার জন্য আমাদের এখানে কিন্তু আমরা রিয়েল স্টোন রেখেছি, পাথর রেখেছি, যেইগুলো কেটে আমাদের বানানো হয়। আপনাদের জন্যই বানানো, আপনাদের জন্যই করা। আমরা চাই যে আপনারা জেনুইন জিনিসটা পান, আর সেটাতেই কিন্তু আপনার লাইফের অনেক উন্নতি হবে। আর ইন ডিটেলসে বলতে গেলে পর আপনাকে আমাদের স্টোরে আসতে হবে। সেখানে এসে আমরা ইন ডিটেলসে আপনাকে বলবো কোন হাতে পড়তে হয়, কিভাবে ধারণ করতে হয়, সেটারও একটা ব্যাপার থাকে। খুব ভালো লাগলো। আবার একটা পডকাস্টে তোমার সঙ্গে দেখা হবে। আর ততদিন আপনারা ওয়েট করে থাকুন। নেক্সট শুক্রবার ঠিক রাত 9টার সময় আমরা আসবো আবার একটা নতুন এপিসোড নিয়ে। ততদিনের জন্য আমি পার্থ, সাইনিং অফ ফ্রম টিআরসি পডকাস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। নমস্কার। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটে থাকে বা ভৌতিক ঘটনা ঘটে থাকে, নিচে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের স্টুডিওতে কিন্তু এসে আপনি আপনার ঘটনা কিন্তু আমাদের ভিউয়ার্সদের সঙ্গে বলতে পারবেন। এছাড়াও বলে রাখি, যারা আপনারা অকাল্ট প্র্যাকটিসেস করছেন বা অকাল্ট ফিল্ডে রয়েছেন, যেরকম ট্যারো কার্ড রিডিং, পিএলআর, স্পিরিচুয়াল গাইডস, হিলিং করছেন, এঞ্জেল হিলিং, এনি কাইন্ড অফ অকাল্ট থেরাপি করছেন, তো তারাও আমাদের পডকাস্টে এসে আপনাদের যে কেস স্টাডিজ গুলো আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করতে পারেন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমাদের কেউ না কেউ আপনার সঙ্গে পুরো জিনিসটা জেনে আপনাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে শুক্রবার ঠিক রাত 9টার সময়।